তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় বিবরণী। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় বিবরণী ইন্টারমিডিয়েটের পরীক্ষা বা এইচএসসি পরীক্ষায় দুটা ভাগ করে আসে, একটা মোট লাভ্যাংশ, একটা হচ্ছে নিট লাভ্যাংশ। আমরা যখন চূড়ান্ত হিসাব করতাম, অর্থাৎ অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যাকাউন্টিং, সনাতন হিসাব বিজ্ঞান আমরা যারা পড়ে আসছি, বাংলাদেশে 2015 সালের আগে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা আর্থিক বিবরণী পড়ায়নি, তারা সবাই পড়ছে চূড়ান্ত হিসাব। তো চূড়ান্ত হিসাবে মোট আয় বিবরণীটা দুই ভাগে বিভক্ত ছিল। একটার নাম ছিল ক্রয় বিক্রয় হিসাব, যাকে আপনারা বর্তমানে মোট লাভ্যাংশ বলেন। আর আরেকটা অংশের নাম ছিল লাভ ক্ষতি হিসাব, যাকে আপনারা এখন নিট লাভ্যাংশ বলেন। এই মোট লাভ্যাংশ নিট লাভ্যাংশকে বর্তমানে একত্রে বলা হয় আয় বিবরণী। সনাতন হিসাব বিজ্ঞানে আয় বিবরণী দুই ভাগে বিভক্ত ছিল। আলাদা আলাদা দুইটা হিসাব ছিল, একটা হিসাবের নাম ছিল ক্রয় বিক্রয় হিসাব, সেখানে আমরা মোট লাভ নির্ণয় করতাম। আরেকটা হিসাবের নাম ছিল লাভ ক্ষতি হিসাব, যেখানে আমরা নিট লাভ বের করতাম। তবে আগেও মালিকানা সত্ত্ব বিবরণী ছিল, আগেও আর্থিক অবস্থার বিবরণী পরিবর্তে এটাকে উদ্বৃত্ত পত্র বলা হইতো। তাহলে সনাতন হিসাব বিজ্ঞানে আয় বিবরণীকে আমরা কয় নামে চিনতাম? দুই নামে। এক নম্বর কি দুই বলছি? নামে। এক নম্বর কি বলছি বলে গেছেন? ক্রয় বিক্রয় হিসাব। কোন হিসাব? ক্রয় বিক্রয় ক্রয় হিসাব। ক্রয় বিক্রয় হিসাব। কোনটা? আয় বিবরণী মোট লাভ অংশকে আগে বলা হয়তো ক্রয় বিক্রয় হিসাব, আর আয় বিবরণী নিট লাভ অংশকে আগে বলা হয়তো লাভ ক্ষতি হিসাব। বুঝছি এতটুকু? জি স্যার, জি বুঝছি। স্যার। জি স্যার, ওকে। আর বর্তমানে যেটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলি, এটাকে আগে কি বলা হয়তো? উদ্বৃত্ত পত্র, ইংরেজিতে বলা হয় ব্যালেন্স শিট। এটা অ্যাকর্ডিং টু সনাতন হিসাব বিজ্ঞান বা ব্রিটিশ অ্যাকাউন্টিং। এবার আসেন, তো মোট লাভ অংশ যেটা, এটার নাম ছিল ক্রয় বিক্রয় হিসাবে। ক্রয় বিক্রয় হিসাবে কি কি ছিল? ক্রয় বিক্রয় হিসাবে একটা মাত্র আয় থাকে, অর্থাৎ আমরা বর্তমানে যে মোট লাভ অংশটা করি সেখানে একটা আয় থাকে, যার নাম হচ্ছে বিক্রয়। বিক্রয়কে আমরা বলি প্রত্যক্ষ পরিচালনা আয়। বিক্রয়ের অরিজিনাল নাম কি? অরিজিনাল টাইটেলটা কি? প্রত্যক্ষ প্রত্যক্ষ পরিচালন পরিচালনা। পরিচালনায়। আয়। আর এই ক্রয় বিক্রয় হিসাবে খরচ থাকতো শুধু ক্রয় রিলেটেড খরচগুলা, মানে পণ্য কিনতে গিয়ে যত খরচ হয়, পণ্য ক্রয়ের সাথে জড়িত সবগুলা খরচ মোট লাভ্যাংশে আসবে। কিন্তু পণ্য বিক্রয়ের সাথে জড়িত কোনো খরচ মোট লাভ্যাংশে আসতে পারবে না। না। তাহলে আমরা এখন মোট লাভ্যাংশ পড়বো। মাথায় আমরা সেট করি মোট লাভ্যাংশে আয় আসবে কয়টা? একটা। একটা। নাম কি? বিক্রয়। বিক্রয়, ভেরি গুড। আর খরচ আসবে কারা? ক্রয় সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত যত খরচ আছে। তাহলে এটা কি আমাদের সবার মাথায় ঢুকছে? জি স্যার। ভেরি গুড, ওকে। এবার আসেন, আমরা আজকে যে আয় বিবরণী শুরু করব, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান আর সেবাদানকারী প্রতিষ্ঠানের আয় বিবরণীতে পার্থক্য কি? সেবাদানকারী প্রতিষ্ঠানের আয় বিবরণী হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, যেখানে সব আয়গুলা যোগ বাদ ব্যয়গুলা, অর্থাৎ ধাপ একটা, আয় বাদ ব্যয়। কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যে আয় বিবরণী সেখানে অনেকগুলো ধাপ। প্রথমে পরিচালনা আয়, সেখান থেকে আমরা পরিচালন সরি কি জানি এটার নাম, বিক্রিত পণ্য ব্যয় বাদ দিই। মোট বিক্রিত পণ্য ব্যয় কারা? প্রত্যক্ষ খরচগুলা। কোন খরচগুলা? প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচগুলো। তাহলে আমরা পরিচালন আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, অ্যান্সার আসে মোট লাভ। মোট লাভের সাথে আমরা পরোক্ষ পরিচালনা আয় যোগ করি। যদিও অ্যাকর্ডিং টু আমেরিকান অ্যাকাউন্টিং, বিশেষ করে আপনারা যখন অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পড়বেন, কোম্পানির আর্থিক বিবরণীতে পরোক্ষ পরিচালনা আয়কে মূলত অন্যান্য আয় হিসেবে দেখানো হয়। তো পরোক্ষ পরিচালনা আয়, অন্যান্য আয়, বোথ আর কারেক্ট, কোনটাই ভুল না। তাহলে মোট লাভের সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ, সেখান থেকে পরিচালন ব্যয় বাদ, পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর অ্যান্সার আসবে মোট পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় অথবা অপরিচালন আয় যোগ অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা অ্যান্সার পাই নিট লাভ, অ্যাকাউন্টিং নিট ফার্স্ট লাভ। পেপারে। আর অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এই নিট লাভকে বলা হয় কর পূর্ব মুনাফা। এখান থেকে আবার আয়কর বাদ দেওয়া হয়, অ্যান্সার আসে নিট মুনাফা। অর্থাৎ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপারে আয় বিবরণীর মধ্যে একটা পার্থক্য, সেকেন্ড পেপারে একটা লাইন বাড়তি আসে, একটা ধাপ বাড়তি আসে, এটা হচ্ছে আয়কর। আর ফার্স্ট পেপারে আয়করটা আসে না। কেন? কোম্পানির অঙ্কে আয়কর হচ্ছে খরচ, কিন্তু আমরা যখন এক মালিকানা কারবারের অঙ্ক করি আয়কর হচ্ছে উত্তোলন। আয়কর প্রতিষ্ঠানের জন্য খরচ না, এই জন্য আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যে অঙ্ক করি এটা এক মালিকানা কারবারের অঙ্ক, এখানে আয়কর আসবে না, মানে আয় বিবরণীতে, কারণ এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়করটা খরচ না। এই প্রতিষ্ঠানে আয়কর দিবে মালিক, প্রতিষ্ঠান দিবে না। তো আমরা যদি প্রতিষ্ঠান অঙ্ক করতেছি আয়কর এখানে আমরা আনি না। কিন্তু অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আমরা কোম্পানির আর্থিক বিবরণী পড়ি। কোম্পানি একটা নিবন্ধিত প্রতিষ্ঠান, এটা আইনের অধীনে চলে, সে সরাসরি সরকারকে ট্যাক্স দেয় প্রতিষ্ঠানের নিজ নামে। এই জন্য কোম্পানিতে আয়কর এক প্রকার খরচ। ওই জন্য অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আয় বিবরণীতে আয়কর আসবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি। জি স্যার। তাহলে আমরা চলেন আজকে আমরা মোট লাভ অংশ শিখবো। এটা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে একই। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। তাহলে আমরা কি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা আর্থিক বিবরণী চ্যাপ্টার শিখবো? দরকার না আছে? স্যার।
না, এটা না কম্বাইনলি শিখবো। ঠিক আছে, তাহলে আমরা লিখি। লাস্ট ক্লাস আমরা পড়ছিলাম অঘা ট্রেডার্স, আজকে হবে মঘা ট্রেডার্স। কি ট্রেডার্স? মঘা ট্রেডার্স। মঘা ট্রেডার্স। যারা পড়ালেখা করেন এটা তাদের নাম, আজারে সমস্ত করে যারা। এটার নাম বিশদ আয় বিবরণী। হ্যাঁ, এটার নাম কেন বিশদ আয় বিবরণী? বিশদ কথাটার অপর নাম বহুধাপ বিশিষ্ট। এখানে অনেকগুলা ধাপ, এই জন্য এটার নাম বিশদ আয় বিবরণী। যেহেতু আমরা পুরোটা করব না, অর্থাৎ আমরা মোট লাভ অংশটা করব, এই জন্য আমরা ব্র্যাকেটে লিখছি আংশিক। বুঝছি? জি স্যার বুঝছি। 2025 সালের 31 ডিসেম্বর তারিখে কিছু আড়াইশো হবে এতে দায়িত্ব। 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এই সমাপ্ত বছরের জন্য কথাটা লিখবেন, তবে অঙ্কটা যদি 6 মাসের অঙ্ক হয় সেক্ষেত্রে অর্ধ সমাপ্ত বছরের জন্য। ঠিক আছে, এবার আসেন আমরা আয় বিবরণীতে ঘর করি বিবরণ টাকার গড় কয় পিস? আপনারা আছেন না গেছেন? আসি স্যার আসি স্যার। আছেন, থাকলে আওয়াজ বাইরে না কেন? বিবরণ টাকার গড় কয় পিস? 3 পিস। পিস না 3 পিস? 3 আবার পিস হয় কেন? 3 পিস। যাই হোক, 3 পিস মানে 3টা ঘর আর কি, 3 পিস মানে মেয়েদের জামা কাপড় না। আসেন তাহলে মঘা ট্রেডার্স বিশদ আয় বিবরণী দেখেন আংশিক 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমরা উপরে লেখাগুলো কি শেষ করছি? জি স্যার। ওকে, এবার বিবরণ টাকার গড় 3টা। আমরা বলছিলাম আমরা আজকে মোট লাভ অংশ করবো, বলেন তো মোট লাভ অংশে কোন কোন আয় আসে? একটাই বিক্রয়। একটা আয় বিক্রয়, তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি বিক্রয়। আর্থিক বিবরণীতে নিয়ম হচ্ছে সমন্বয় থাকলে প্রথম কলামে বসবে, সমন্বয় না থাকলে সেকেন্ড কলামে বসবে, যোগ বিয়োগ করে যে অ্যান্সার পাওয়া যাবে এটা লাস্ট কলামে যাবে সবার ক্ষেত্রে, তবে বিক্রয়ের ক্ষেত্রে ছাড়া। বিক্রয়ের ক্ষেত্রে সমন্বয় থাকলে সেকেন্ড কলাম থেকে শুরু হবে। স্যার কেন ফার্স্ট কলাম নয়? কারণ আমরা বলছিলাম মোট লাভাংশ আমাদের একটাই আয় আছে, যেহেতু একটাই আয় তাহলে ফার্স্ট কলামে যদি আমরা লিখি, ফার্স্ট কলামে সমন্বয় করে আমরা যদি অ্যান্সারটা সেকেন্ড কলামে পাঠাই, সেকেন্ড কলাম থেকে থার্ড কলামে কোনো কাজ নেই। তো যার কারণে যখন উপাদান একটা পয়েন্টে যখন উপাদান একটা থাকে তখন আমরা সেকেন্ড কলাম থেকে শুরু করি। তাহলে বিক্রয়ের সাথে সমন্বয় থাকলে সেকেন্ড কলামে বসবে, সমন্বয় না থাকলে বিক্রয়ের লাস্ট কলামে বসবে। কিন্তু অন্যান্য সকল পয়েন্টের ক্ষেত্রে বা পরবর্তী যে পয়েন্টগুলো পাবো সেক্ষেত্রে সমন্বয় থাকলে প্রথম কলামে, না থাকলে সেকেন্ড কলামে, যোগ বিয়োগ করে অ্যান্সারটা লাস্ট কলামে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। এখন বিক্রয় বসবে সেকেন্ড কলামে। বিক্রয় আপনি কই পেয়েছেন? আমরা যখন প্রথম কোনো উপাদান লিখি সেটা আমরা রেওয়া মিল থেকে পাই, আমাদেরকে উদ্দীপকে রেওয়া মিল দেওয়া থাকে। তাহলে বিক্রয় আমরা রেওয়া মিলে পাইছি, রেওয়া মিল থেকে দেখে দেখে আমরা লিখে ফেলছি। এবার বিক্রয়ের সাথে মুখস্থ দুইটা কাজ আছে, যে দুটো জিনিস রেওয়া মিলে থাকে। কি কি? একটা হচ্ছে মাইনাস ফেরত, এটাকে আমরা বিক্রয় ফেরত বলি অথবা আন্ত ফেরত বলি। কোন ফেরত? ভারত। আন্ত ফেরত। আর এটা কোথায় থাকবে? এটা রেওয়া মিলে থাকে সাধারণত। সাধারণত কোথায় থাকে? রেওয়া মিলে। প্রশ্ন হচ্ছে স্যার রেওয়া মিলে থাকে তো এটা বিয়োগ করবো কেন? কারণ বিপরীত আয়, বিপরীত আয় বিক্রয় থেকে বিয়োগ হয়, তাহলে বিয়োগ করছি, ভালো কথা। আচ্ছা স্যার যদি এটা সমন্বয় থাকে তাইলেও এখানে বিয়োগ হবে, কিন্তু সমন্বয় তো স্যার দুইবার বসে, মানে জাবেদা, তো আপনি বিক্রয় ফেরত নর্মাল জাবেদা করেন। সমন্বয়কে আপনি অলওয়েজ নর্মাল জাবেদা করলে অ্যান্সার চলে আসবে। সমন্বয় কিন্তু সাধারণ জাবেদারই অংশ, তা আমি নর্মাল জাবেদা বললে আপনি আমার মাইন্ড করতে পারেন, নর্মাল জাবেদা মানে সাধারণ জাবেদা, টেনশন করার কোনো কারণ নেই। বিক্রয় ফেরতের জাবেদা কি? বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব প্রাপ্য ক্রেডিট। হিসাব ক্রেডিট। তাহলে আপনার জাবেদাই বলে দিচ্ছে এটা কার কার সাথে কাজ হবে। বিক্রয় ফেরত ডেবিট অর্থাৎ এটা বিক্রয় থেকে বাদ যাবে একবার। আরেকবার প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট মানে প্রাপ্য হিসাব কমে যায়, তাহলে আরেকবার প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হবে। আমরা কি বুঝছি? জি স্যার। কখন? যখন সমন্বয়ে থাকবে। কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড।
তাহলে এটা যদি সমন্বয় থেকে আমরা পারবো হ্যাঁ স্যার ইনশাল্লাহ। ওকে, এবার আসেন, এটার নাম হচ্ছে বিক্রয় বার্তা। এটার নাম কি বার্তা? বিক্রয় বার্তা। বিক্রয় বার্তা। বিক্রয় বার্তা কোথায় আসবে? রেওয়া মিলে থাকবে, রেওয়া মিল থেকে আপনি এখানে বসায় দিবেন, বিয়োগ করবেন। স্যার কেন? কারণ এটাও বিপরীত আয়। একটা কথা আগে অনেকবার বলছি, আজকে আবার বলে দিচ্ছি, মনে করে দিচ্ছি। ক্রয় বার্তা বিক্রয় বার্তা কারবারি বার্তা নয়। বলছি ক্রয় বার্তা বিক্রয় বার্তা কারবারি বার্তা না। আমাদের এই ক্লাসটা যেহেতু বার্তা ইউটিউবে যাবে বিক্রয় বা অনলাইনে যাবে, এই ক্লাসটা যেহেতু অনলাইনে যাবে, মনে রাখতে হবে ক্রয় বার্তা বিক্রয় বার্তা কারবারি কারবারি বার্তা বার্তা নয়। নয়। আচ্ছা, কেন নয়? ভাই কারবারি বার্তা হিসাব বিজ্ঞানে আসে না। কারবারি বার্তা হিসাব বিজ্ঞানে আসে না আসে না। আসে না। তাহলে এটা করতে আসলো আবার। হুম। তাহলে কারবারি বার্তা কিন্তু হিসাব বিজ্ঞানে আসবে না। তো কারবারি বার্তা হিসাব বিজ্ঞানে না আসলে এটা কি জাবেদে আসতে পারে? না না জাবেদে না আসলে এটা খতিয়ান আসতে পারে? না খতিয়ানে না আসলে এটা রেওয়া মিল আসতে পারে? না স্যার। না তাহলে আপনার উদ্দীপকে যে রেওয়া মিল দেয়া আছে সেখানে যে ক্রয় বার্তা বিক্রয় বার্তা সেটা কি কারবারি বার্তা? না। না। প্রশ্নই আসে না, এটা নগদ বার্তা। আল্লাহ স্যার কি বলেন? তাহলে প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা কি? হ্যাঁ, একটু খেয়াল করেন। নগদ বার্তা দুই প্রকার। সনাতন হিসাব বিজ্ঞান বা ব্রিটিশ হিসাব বিজ্ঞান অনুযায়ী এটার নাম হচ্ছে প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা। ব্রিটিশ হিসাব বিজ্ঞান এটাকে বলা হয় পরিচালন ব্যয়, আর এটা হচ্ছে পরোক্ষ পরিচালন আয়। প্রাপ্ত বার্তা পরোক্ষ পরিচালন আয় আর প্রদত্ত বার্তা পরিচালন ব্যয়। যদিও প্রাপ্ত বার্তাকে বর্তমানে অনেকে অন্যান্য আয় বলেন, সমস্যা নেই। অন্যদিকে আধুনিক হিসাব বিজ্ঞান বা আমেরিকান অ্যাকাউন্টিং বলতেছেন না, এটা হচ্ছে ক্রয় বার্তা বিক্রয় বার্তা। ক্রয় বার্তা হচ্ছে প্রাপ্ত বার্তারই অপর নাম, আর বিক্রয় বার্তা হচ্ছে প্রদত্ত বার্তার অপর নাম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ও তাহলে স্যার ক্রয় বার্তা বিক্রয় বার্তা কোন বার্তা? নগদ বার্তা। নগদ বার্তা। বর্তমানে দেখবেন নবম দশম শ্রেণীর যে নতুন বইটা আছে, অর্থাৎ 2026 সালে যে নতুন নবম শ্রেণী বই তৈরি হয়েছে, এটা কিন্তু মেইন বইয়ের ভিতরেই ওরা বিপরীত আয় ব্যয় নামে দুইটা নতুন হিসাব তৈরি করছে, যেটা আগের বইতে ছিল না। আপনাদের ইন্টারমিডিয়েট যে কোনো বইতে, যে কোনো অ্যাকাউন্টিং বইতে দেখবেন বিপরীত আয় ব্যয় নামে দুটি হিসাব আছে হিসাব চ্যাপ্টারে। হিসাব 5 প্রকার, বিপরীত হিসাবও 5 প্রকার। তার মধ্যে বিপরীত আয় বিপরীত ব্যয় নামে দুটি হিসাব আছে। তো বিপরীত আয়ের মধ্যে দেখবেন লেখা আছে বিপরীত আয় হচ্ছে বিক্রয় বার্তা, আর বিপরীত ব্যয়ের মধ্যে লেখা আছে ক্রয় বার্তা। ক্লিয়ার? তাহলে এটা যদি কারবারি বার্তা হতো, এটা কি হিসাবের প্রকারভেদে আসতো? না, কারণ আমরা জানি কারবারি বার্তা হিসাব বিজ্ঞানে। আসে না। তাহলে ক্রয় বার্তা বিক্রয় বার্তা কারবারি বার্তা না নগদ বার্তা? নগদ 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 বার্তা। বার্তা। স্যার এটা কোথায় যাবে? স্যার রেওয়া মিলাতে হবে। রেওয়া মিলাতে আপনি কি করবেন? বিক্রয় থেকে বাদ দিবেন। আচ্ছা স্যার, যদি এটা সমন্বয় থাকতে পারে? জি স্যার পারে। এটা কি সমন্বয় থাকতে পারে? উত্তর পারে। তো সমন্বয় থাকলে কয়বার বসবে? দুইবার। আচ্ছা, বিক্রয় বার্তা আপনি কার থেকে পাবেন বা কাকে দিবেন? বার্তা আমরা কাকে দেই? বিক্রি করার সময় কি আমরা বার্তা পাই না দেই? রাইট। কাকে দেই? দেনাদারকে। এটা আরেকবার দেনাদার থেকে বিয়োগ হবে। এটা আরেকবার কার থেকে বিয়োগ হবে? দেনাদার থেকে। এটা যাবে না। বিক্রয় বার্তা ডেবিট, কারণ বিক্রয় বার্তা কিন্তু মূলত প্রদত্ত বার্তা। তো বিক্রয় বার্তা প্রদত্ত বার্তার মতো আচরণ করে, তাহলে বিক্রয় বার্তা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা যদি সমন্বয় থেকে আমাদের অসুবিধা আছে? না না স্যার। ভেরি গুড। এবার আসেন মাইনাস। যার এখানে মৃদু কথা হচ্ছে সে একটু মাইক্রোফোন বন্ধ করে কথা বলিয়েন। বিক্রি অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের, বা প্রেরিত পণ্য লিখলে হবে, কিন্তু আমি আর একটু ভেজাল লাগাই দিচ্ছি। প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য আমি নাম্বারিং করলাম। নাম্বারিং করা মানুষ এটা একটা সমন্বয়, আর সমন্বয় দুইবার বসে, মিনিমাম দুইবার বসে, কারণ ডেবিট ক্রেডিট দুটো পক্ষই জন্য। বিক্রি অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য, এই জিনিসটা দেখলে বুঝবেন যে এই পণ্যগুলো বিক্রি করছিলাম, কিন্তু বিক্রি 1 ডিসেম্বরের মধ্যে যদি এগুলো বিক্রির খবর না পাওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে এগুলো ফেরত চলে আসবে। কি চলে আসবে? ফেরত চলে আসবে। তাহলে এটাকে আজকে 31 ডিসেম্বর, কারণ আমরা অঙ্ক করতেছি 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। বছরের শেষ দিন পর্যন্ত বিক্রি খবর না পাওয়া গেলে এটাকে আমরা বিক্রয় ফেরত ধরে নিব। তাহলে আমরা জানি বিক্রয় ফেরতে যাবে দেখি বিক্রয় ফেরত ডেবিট দেনাদার ক্রেডিট। বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। তাহলে এই জিনিসটা যেহেতু বিক্রয় ফেরত, এটা দুইবার বসবে, একবার বিক্রয় থেকে বাদ যাবে, আরেকবার দেনাদার থেকে বাদ যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। দেখেন আমরা এই জন্য এখানে বিয়োগ করছি, মাইনাস বিক্রয় ফেরত, আরেকবার আমরা দেনাদার থেকে বিয়োগ করব। একটু ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা আচ্ছা, এই পণ্যটা যখন Debit ফেরত box। চলে আসবে আপনি কি পণ্যটা ফেলে দিবেন? এটা কি বিকৃত পণ্য না অবিকৃত পণ্য? যখন এটা ফেরত চলে আসবে, বিকৃত অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য অবিকৃত। অবিকৃত পণ্যকে আমরা সমাপনী মজুদ নামে চিনি। কি নামে চিনি? সমাপনী মজুদ। এই জন্য এই পণ্যের ক্রয় মূল্যটাকে সমাপনী মজুদের সাথে যোগ করে দিতে হবে। স্যার কেন? কারণ এই পণ্যগুলো আর বিক্রি করা যাবে না আজকে, আজকে বছরের শেষ দিন, এগুলো অবিকৃত থেকে যাবে। আগামী বছর দেখা যাবে কি হয়, বাট এই বছর এটা বিক্রি করা সম্ভব না। যেহেতু বিক্রি করা সম্ভব না, এগুলোকে সমাপনী মজুদের সাথে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। যোগ করে তার মানে বিক্রয় অথবা ফেরত সাথে প্রেরিত পণ্য মোট কয়বার আসবে? 4 বার। 4 বার। বিক্রয় মূল্যটা দেখেন, বিক্রয় মূল্যটা একবার বিক্রয় থেকে বিয়োগ, আরেকবার দেনাদার থেকে বিয়োগ, কয়বার হলো? 2 বার। 2 বার। এটার একটা ক্রয় মূল্য দেওয়া থাকে প্রশ্নের মধ্যে। ওই ক্রয় মূল্যটা 2 সমাপনী মজুদের সাথে যোগ। আর 2 সমাপনী মজুদ মানে একটা আয় বিবরণী সমাপনী মজুদ আর একটা আর্থিক অবস্থার বিবরণী সমাপনী মজুদ। কয়বার? 2 বার। 2 বার। কোন মূল্য? কোন মূল্য? ক্রয় মূল্য ভেরি গুড। তাহলে মোট কয়বার হলো? 4 বার। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য 2 বার, ক্রয় মূল্য 2 বার, মোট 4 বার। কাহানি শেষ। এটা সবসময় কি সমন্বয় থাকবে? বুঝি নেই, আবার বলো। এটা কি সবসময় সমন্বয় থাকবে? অলওয়েজ সমন্বয়, এটা অলওয়েজ সমন্বয়। কারণ আমাকে তো পরেই জানাবে, আমি তো বিক্রি করতে পারছি কিনা এটা জানবো তো বছরের শেষে, আর বছরের শেষে যেহেতু জানবো, এটা আমলে থাকার সুযোগ নেই। ঠিক আছে, এবার আসি মুনাফাবিহীন পণ্য বিক্রয় কি জিনিস? কি জিনিস? পণ্য বিক্রয়। মুনাফাবিহীন পণ্য বিক্রয়। দেখেন, মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের নরমাল জাবেদা অর্থাৎ সাধারণ জাবেদা, যখন আমরা মুনাফাবিহীন পণ্য বিক্রি করি, জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব। গ্রুপে একটা প্রশ্ন ছিল যে স্যার মুনাফাবিহীন পণ্য বিক্রয় যা হিসাবযুক্ত হয়নি। জান্নাতুল ফেরদৌস নিহা মাইক্রোফোন অফ করেন। মুনাফাবিহীন একজনের নাম দেখা যাচ্ছে ক্যাট আইজ। হুইজ ক্যাট আইজ? বিড়ালের চোখ তো আমরা ক্লাস করাতে পারবো না ভাই, তাতে নাম চেঞ্জ করেন। যেটা বলতেছিলাম, মুনাফাবিহীন পণ্য বিক্রয় নিয়ে একজন প্রশ্ন করছিল গ্রুপে যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় যা হিসাবযুক্ত হয়নি, জাবেদা কি? নরমাল জাবেদা। মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা হচ্ছে নগদ টাকা পেয়ে যাবো যেটা বিক্রি করছি, নগদান হিসাব দেবে। অন্যদিকে এটাকে বিক্রয় বলা যায় না, কারণ আপনি প্রফিট ছাড়া বিক্রি করছেন। এটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব। মনে রাখবেন, প্রফিট ছাড়া বা বিক্রয় ছাড়া যদি আমরা কাউকে পণ্য দিই, তাকে আমরা ক্রয় নামে রাখি। কি নামে রাখি? ক্রয় নামে। ক্রয় নামে। যেমন মালিক, মালিককে আমরা পণ্য দিচ্ছি, ক্রয় হিসাব। আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করি, ক্রয় হিসাব ক্রেডিট। আমরা কর্মীদেরকে ক্রয় মূল্যে পণ্য দিচ্ছি, ক্রয় হিসাব ক্রেডিট। কাউকে পণ্য দিলেই ক্রয় হিসাব ক্রেডিট, শুধু বিক্রয় মূল্যে উল্লেখ করলে সেক্ষেত্রে বিক্রয় হিসাব ক্রেডিট। তো যেহেতু আপনি মুনাফা বিহীন অর্থাৎ মুনাফা ছাড়াই পণ্য বিক্রি করছেন, নরমাল জাবেদা নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। জি স্যার। জি স্যার। এটা যদি হিসাবভুক্ত হয়নি বলে নরমাল জাবেদা হবে নগদের সাথে যোগ, ক্রয় থেকে বিয়োগ। কিন্তু আমরা বিক্রয় থেকে বিয়োগ করতেছি কেন, এটা আরেক জিনিস। এটা কি? মুনাফাবিহীন পণ্য বিক্রয় যা ভুল বশত বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, আমরা একটু আগে যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা পড়ছিলাম, সেখানে কি আমরা বিক্রয় হিসাব নামে কোন হিসাব পড়ছি? না স্যার। জাবেদাটা কি ছিল? নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রয় হিসাব ক্রেডিট। ক্রেডিট। দেখেন, মুনাফাবিহীন পণ্য বিক্রয় নরমাল জাবেদা নগদ ডেবিট, ক্রয় ক্রেডিট। এখন আপনি দোকানে একজন বলদ বসে গেছেন, এটা কিন্তু বোঝে না অ্যাকাউন্টিং এর। সে কি করছে? মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা লিখে বলছে ভুলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, ও এখানে কি ভুল করছে? ক্রয়ের জায়গায় বিক্রয় লিখে বলছে। অর্থাৎ ও জাস্ট এই জায়গায় ভুল করছে, ক্রয়ের জায়গায় ভুলে বিক্রয় লিখছে। তাহলে এই জাবেদার সঠিক না ভুল? ভুল। ভুল। এখন এটাকে কারেকশন করতে হলে নগদে কি সে কোনো ভুল করছে? না না। নগদ নগদের মতো থাকবে। কারেকশন করবেন কাকে? বিক্রয় আর ক্রয়কে। বিক্রয় আর ক্রয়কে। তাহলে বিক্রয় হিসাব কি করব? উল্টা করে দিব। ডেবিট। বিক্রয় কি করব? উল্টা করব। আর সঠিকভাবে শব্দটা হওয়ার কথা ছিল ক্রয়। তাহলে জাবেদা হচ্ছে বিক্রয় ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটাকে বলা হয় ভুল সংশোধনী জাবেদা। কি জাবেদা? ভুল সংশোধনী জাবেদা। আবার যারা বোঝেন না আবার বলতেছি, মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা কি? নগদ ডেবিট, ক্রয় ক্রেডিট। এটা বুঝছি। হ্যাঁ। এটা ভুলবশত বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, তাহলে সংশোধনী জাবেদা।
বিক্রয় হিসাব ডেবিট, সঠিক শব্দটা হচ্ছে ক্রয়, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আর্থিক বিবরণী চ্যাপ্টারে যদি বলে মুনাফাবিহীন পণ্য বিক্রয় যা ভুলবশত বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, অথবা কিছুই বলা নেই, বলছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, বুঝে নেবেন এটা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, তখন এটা বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় থেকে বিয়োগ, ক্রয় থেকেও বিয়োগ। প্রিয়। আমরা কি বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে 2 নম্বর সমন্বয়, একবার বিক্রয় থেকে বিয়োগ হবে, আরেকবার ক্রয় থেকে বিয়োগ হবে। বিক্রয় থেকে বিয়োগ করার সময় এটার নাম মুনাফাবিহীন পণ্য বিক্রয়, ক্রয় থেকে বিয়োগ করার সময়ও এটার নাম মুনাফাবিহীন পণ্য বিক্রয়। অনেকে ক্রয় থেকে বিয়োগ করার সময় বলে এটার নাম মনে হয় মুনাফাবিহীন পণ্য ক্রয় হবে, না স্যার, দুই জায়গায় নাম সেম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, আশা করি কাহানি কমপ্লিট। এবার 3 নম্বর সমন্বয়। আমাদের মোট লবণাংশে সবচেয়ে বেশি সমন্বয় এবং সবচেয়ে ভেজালের সমন্বয় গুলো মোট লবণাংশে প্রায় 16টার মতো সমন্বয় আছে। প্লাস আমরা প্রায় সব সমন্বয়গুলো এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ ফরম্যাটের মধ্যে। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, যে কোনো জিনিস মুখস্থ না করে আগে জাবেদা চিন্তা করবেন। আচ্ছা, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলনের জাবেদা কি, কেউ একজন বলেন তো? উত্তর হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড। উত্তোলন করলেই উত্তোলন হিসাব ডেবিট, এটা আমরা জানি, তাহলে উত্তোলন ডেবিট, মালিকানা সত্ত্বে বসবে। আচ্ছা, অন্যদিকে বিক্রয় হিসাব ক্রেডিট কেন স্যার? পণ্য উত্তোলন করলে নরমালি ক্রয় হিসাব ক্রেডিট হয়, কিন্তু এখানে তো ভাই বিক্রয় মূল্য বলছে, বিক্রয় মূল্যে কাউকে কিছু দিলেই বিক্রয় হিসাব ক্রেডিট, যার ইচ্ছে তাদের দেন আপনি। বিক্রয় মূল্য দিচ্ছেন তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আপনি মালিককে বিক্রয় মূল্যে পণ্য দিচ্ছেন মূলত, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট মানে বিক্রয় বাড়ে না কমে? পারে। বিক্রয় বাড়ে, এই জন্য যোগ হয়েছে। ক্লিয়ার? জি স্যার। এখন পরীক্ষা হলে মাথা বাইরে ফেলে, স্যার স্যার এটা কি হলো স্যার, কি হয়েছে স্যার, এখানে তো বিয়োগ হওয়ার কথা, উত্তোলন তো, উত্তোলন দেখলেই বিয়োগ। জি না বাবা, জাবেদা চিন্তা করবেন, তাহলে মাথা কাজ করবে। অনেকেই এটা নিয়ে মেজাজ খারাপ করে যে উত্তোলন এটা তো বিয়োগ হওয়ার কথা, এখানে যোগ হলো কেন? সিম্পল, আপনি নর্মাল জাবেদা করেন, উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আর বিক্রয় ক্রেডিট মানে বিক্রয় বাড়বে, বিক্রয় বাড়লেই যোগ হয়। ক্লিয়ার? Yes, জি sir. স্যার। জি স্যার। এবার একটা সমন্বয় বলে ধারে পণ্য বিক্রয় যা হিসাবভুক্ত হয়নি, ধারে পণ্য বিক্রয় যা হিসাবভুক্ত হয়নি। হয়নি। আচ্ছা, পণ্য বিক্রি করলে হিসাবভুক্ত না হলে যাবে কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয়ের সাথে যোগ করে দিচ্ছি, কাহানি শেষ। আরেকবার প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, যেহেতু এটা হিসাবভুক্ত হয়নি এটার নাম অলিখিত। প্রশ্নে কিন্তু মানে সমন্বয় কিন্তু অলিখিত কথাটা উল্লেখ করে দিবে না, সমন্বয় বলবে পণ্য বিক্রয় যা হিসাবভুক্ত হয়নি বা ধারে পণ্য বিক্রয় যা হিসাবভুক্ত হয়নি, তাহলে আপনি নরমাল জাবেদা করবেন প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয়ের সাথে যোগ, প্রাপ্য হিসাবের সাথে যোগ। আমরা কি চারটা সমন্বয় বুঝছি? 1 2 3 4। বিক্রয়ের কাহিনী মোটামুটি শেষ। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। তার আছে কি? না স্যার। নাই। ভেরি গুড। ওকে, এবার আমরা এখান থেকে একটা কাহিনী বাদ দিব। হ্যাঁ বলেন বলেন। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলনটা আর একবার একটু কি বলবো সেটা বলেন না। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হচ্ছে মালিক পণ্য নিয়ে গেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, কিন্তু উনি পণ্যটা নরমালি ক্রয় মূল্যে নেওয়ার কথা, যে কেউ প্রতিষ্ঠান থেকে পণ্য নিলে ক্রয় মূল্যে নেয়, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। স্বাভাবিক, প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেলে ক্রয় ক্রেডিট। কেন? আপনি যখন পণ্য কিনে আনেন তখন বলেন ক্রয় ডেবিট, তাহলে পণ্য চলে গেলে পণ্য কমে যাবে, অর্থাৎ ক্রয়টা উল্টা হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। কিন্তু কাউকে যদি আপনি বিক্রয় মূল্যে পণ্য দেন, বুঝতে হবে এটা আপনি বিক্রি করছেন। হ্যাঁ, বিক্রি করে টাকা পাইছেন কিনা সেটা পরে ডালা, বাট বিক্রি করছেন, জি স্যার বিক্রি করছি, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। যদি টাকা পান নগদান হিসাব ডেবিট, টাকা না পেলে কে নিছে, যদি কর্মচারী নেয় বেতন হিসাব ডেবিট, যদি মালিক নিছে মালিকের কাছে তো আপনি আসলে টাকা আদায় করতে পারবেন না, এই জন্য এটাকে উত্তোলন নামে লিখে রাখুন। বুঝছি এবার? উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ মালিকের কাছে বিক্রি করছি কিন্তু বিক্রয় হিসাব লিখছি, ঠিক আছে, বাট মালিক তো টাকা দিবে না, এটা তো ওর প্রতিষ্ঠান, ওর প্রতিষ্ঠান কেন টাকা দিবে? তখন ও নিয়ে গেছে, আমরা তো লজ্জার সময় টাকা চাইতে পারতেছি না, আমরা লিখে রাখছি মালিক নিচ্ছে, তো মালিকের নিয়ে একটা ওয়ার্ড আছে আমাদের কাছে, উত্তোলন। মালিক যখন আমাদেরকে কিছু দেয় মূলধন, মালিক যখন কিছু নিয়ে যায় তার নাম উত্তোলন, এই জন্য আমরা উত্তোলন নামে লিখে রাখছি। বুঝছি? জি স্যার। মোস্ট কনফিউজিং ওয়ার্ড ভ্যাট চলতি হিসাব, এটা মনোযোগ দিয়ে বুঝবেন, যদিও আমি মোটলাম নিটলাব শেষ করার পরে ভ্যাট চলতি হিসাব নামে আলাদা একটা ঘর করাবো, তখন আবার বুঝাবো। ভ্যাট নিয়ে আমাদের পোলাপাইনের মধ্যে অনেক মুখস্থ বিদ্যা আছে, সাবধান। ইন্টারমিডিয়েট আমরা তোতা পাখির মতো অনেক কিছু মুখস্থ করি, যার
অনেক কিছুর মধ্যে গুঁজে আছে। আর হিসাব বিজ্ঞান একটা এতিম সাবজেক্ট। কোন সাবজেক্ট? এই তিন সাবজেক্ট। এতিম সাবজেক্ট। এটা আমরা যে যেমনি পারে এমনি এখানে থাপড়াই, যেমনি ভালো লাগে এমনি পড়ে ফেলে, কোনো ঠিক ঠিকানা নাই আর কি। যাই হোক, সেটা আরেকদিন আলোচনা। আসেন, ভ্যাট চলতি হিসাব কেন এখানে আসবে? প্রশ্ন হচ্ছে আয় বিবরণীতে কি ভ্যাট আসে? উত্তর হচ্ছে না। ভ্যাট কি জিনিস? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় বলে মূল্য সংযোজন কর, ইংরেজিতে বলে ভ্যাট, বাংলায় বলে মূসক। এটা হচ্ছে এক ধরনের ট্যাক্স যা সরকার পাবে। দিবে কে? ভোক্তা। ভাই আমি ভোক্তাও না সরকারও না, আমি কে নয়? ভোক্তা অনাসার করে না। তাহলে আমার সাথে ভ্যাটের কোনো সম্পর্ক নাই। নাই। বুঝিয়েন। আবার বলতেছি আমি, যেহেতু এখানে কয়েকজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে, আমি একজন বিক্রেতা। যখন আমি পণ্য কিনি তখন আমি ক্রেতা। আমি ক্রেতা এবং বিক্রেতা, আমি ভোক্তাও না সরকারও না। স্যার, ক্রেতার ভোক্তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে। ক্রেতা পণ্য কিনে বিক্রি করার উদ্দেশ্যে, তিনি পুনরায় বিক্রি করবেন। আর ভোক্তা পণ্য কিনে খাই ফেলার উদ্দেশ্যে। যেমন আমি কলমটা কিনছি ব্যবহার করার উদ্দেশ্যে, তার মানে আমি ভোক্তা। কিন্তু আমি একটা বই কিনছি আপনার কাছে বিক্রি করবো বলে, ওই বইয়ের ক্ষেত্রে আমি হচ্ছে ক্রেতা। মাথায় ঢুকছে? জি স্যার। তো আমরা একদম। যখন আয় বিবরণী করতেছি, আমরা কারা? আমরা হয়তো ক্রেতা নয়তো ভোক্তা, তাই আন্দাজি, বিক্রেতা, বিক্রেতা। আমরা হয়তো ক্রেতা নয়তো বিক্রেতা। আমরা ভোক্তাও না সরকারও না। ভ্যাট দিবে ভোক্তা, অর্থাৎ যিনি পণ্য ব্যবহার করবেন তিনি ভ্যাট দিবেন, ট্যাক্স দিবেন। কাকে? সরকারকে। তাহলে এটা পাবেন কি? সরকার। মাঝখানে আমরা দুইজন থাকি, আমি ক্রেতা থাকি, আপনি বিক্রেতা থাকেন, এই দুই পক্ষের মাঝখানে থাকি। মানে ভ্যাটের সাথে আসলে আমার এবং আপনার, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার কোনো সম্পর্ক নেই। কিন্তু কোনো কারণে যদি আমার ক্রয় বিক্রয়ের মধ্যে ভ্যাট ঢুকে যায়, তখন আমার এটাকে বাইর করে দেবে, কারণ ক্রয় বিক্রয়ের সাথে ভ্যাট থাকতে পারবে না। কি থাকতে পারবে না? ব্যাট ভ্যাট থাকতে থাকতে পারবে না। ওই যে বলছি আমার সাথে ভ্যাটের কোনো সম্পর্ক নাই। নাই। তাহলে আমার প্রতিষ্ঠানে ভ্যাট ঢুকতে পারবে না। যদি ঢুকে যায় কি করে দিবেন? বাদ। বের করতে হবে। ঢোকেই নাই, বাইর করবেন না। 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 আমরা এখন ক্লাস নিচ্ছি এইচএসসি স্টুডেন্টদের। তো এখানে যদি কোনো কারণে ক্লাস 9 এর একজন স্টুডেন্ট ঢুকে যায়, আমরা কি করব? বের করে বের দিব। করে আচ্ছা, বের করে ঢুকেই দেব। নাই, বের করবেন না। 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 আমি এই কথাটা বললাম, নরমালি ক্রয় বিক্রয়ের সাথে ভ্যাট কখন আসবে? যদি প্রশ্নে কোথাও বলা থাকে ক্রয় বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তাহলে ভ্যাট এখানে আসবে, নাইলে এখানে ভ্যাট আসার কোনো কারণ নেই। চট্টগ্রাম বোর্ড 2023 অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, প্রশ্নে একটা ভ্যাট ছিল, বলছে ক্রয় ও বিক্রয়ের উপর ভ্যাট ধার্য করতে হবে, মানে ভ্যাট ধরতে হবে। আচ্ছা, এখানে কি অন্তর্ভুক্ত আছে বলছে? না। না স্যার। তাহলে এই অঙ্কে কি ক্রয় বিক্রয়ের সাথে ভ্যাট আসবে? না। না। কোথায় আসবে এটা পরে ডালাম, কোথায় আসবে এটা পরে ডালাম। আমি বলছি ক্রয় বিক্রয়ের সাথে আসবে কিনা, উত্তর হচ্ছে না। কিন্তু পোলাপাইন মুখস্থ বিদ্যা ম্যাক্সিমাম গিয়ে ক্রয় বিক্রয় থেকে ভ্যাট বিয়োগ করে চলে আসছে। রেফারেন্সটা মনে রাখেন, চট্টগ্রাম বোর্ড 2023 অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার। তাহলে ভ্যাট ক্রয় বিক্রয় থেকে বিয়োগ হবে কিনা এটা ডিপেন্ডস অন অন্তর্ভুক্ত আছে কিনা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, এবার আসেন আমরা বিক্রয়ের সাথে যে ভ্যাট এটা নিয়ে একটু আলাপ করি। ধরেন আমি পণ্য বিক্রি করছি, কত টাকা? 100 টাকা। কত টাকা? টাকা। 100 টাকা। তো সরকার আসলে সরাসরি জনগণ থেকে ভ্যাট আদায় করতে পারে না, সরকারের পক্ষে ভ্যাটটা আদায় করে বিক্রেতা। তো আমি বিক্রেতা হিসেবে জনগণ থেকে যখন পণ্য বিক্রি করছি তখন ভ্যাটের টাকাটা সব নিয়ে ফেলছি সরকারের পক্ষে, আমি এটা সরকারকে পৌঁছায় দিব। আচ্ছা, এই টাকাটা কি আমার? ভ্যাটের টাকাটা না। এটা কার টাকা? সরকারের টাকা। সরকারি। তাহলে সরকারের টাকা যখন আমি আদায় করব, আরেকজনের টাকা আমার জন্য এক প্রকার দায়। তাই। যতক্ষণ সরকারকে এটা আমি পরিশোধ না করব ততক্ষণ এটা আমার জন্য দায়, এটা আমার জন্য এক প্রকার আমানত, জনগণ আমার কাছে দিছে, আমি সরকারকে পৌঁছায় দিব। এই যে বিক্রয়ের সাথে যে ভ্যাটটা জড়িত, যেটা আমরা কালেক্ট করি, এটা আমাদের জন্য এক প্রকার দায়। এখন আমি লেখার কথা ছিল বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। কয়টা নামে লেখার কথা ছিল? দুইটা। ভ্যাটকে লিখতে হয় ভ্যাট চলতি হিসাব। বিক্রয় ভ্যাট নামে হিসাব বিজ্ঞানে কোনো ওয়ার্ড নাই। বিক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাট নামে হিসাব বিজ্ঞানে কোনো ওয়ার্ড নাই স্যার। ওয়ার্ডটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব। বিক্রয় ভ্যাট আমরা বুঝের স্বার্থে বলি, অনেক সময় বইগুলোতে বুঝের স্বার্থে লেখা হয় যে বিক্রয়ের সাথে যে ভ্যাট জড়িত তার নাম বিক্রয় ভ্যাট, কিন্তু অ্যাকচুয়াল নাম বিক্রয় ভ্যাট না, অ্যাকচুয়াল নাম হচ্ছে ভ্যাট চলতি হিসাব। এখন আমি বিক্রি করে টাকা পাইছি 100 এবং 15। 100 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 15 টাকা হচ্ছে ভ্যাট। দুটোকে আলাদা আলাদা লেখার কথা। বিক্রয় হিসাব ক্রেডিট কারণ এক প্রকার আয়, আয় ক্রেডিট 100 টাকা। আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 15 টাকা। এটা কেন ক্রেডিট? এটা আমার জন্য এক প্রকার দায়। তাহলে দুটো আলাদা আলাদা ক্রেডিট করার কথা না, তাই তো? স্যার। হ্যাঁ। আমরা ভুলবশত আবেগে লিখে ফেলছি, ধরেন নগদে বিক্রি করছি,
নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 115 টাকা। আচ্ছা আমার বিক্রয় কি 115? না, 100 টাকা। বিক্রয় কত? 100। এটা তাহলে আমরা যে 100 টাকা। বিক্রয় ক্রেডিট করে ফেলছি, বিক্রয় হিসাব ক্রেডিট 115 টাকা লিখে ফেলছি, এটা সঠিক না ভুল? ভুল। 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 এখানে কত টাকা ভুল? 15 টাকা। 15 15 টাকা। টাকা। 15 টাকা বিক্রয় বেশি লিখে ফেলছি না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা জি ভুল স্যার। সংশোধনী জাবেদাতে এটা কি হওয়া উচিত? বিক্রয় ভুলে 15 টাকা বেশি লিখছেন, এখন বিক্রয় কি করবেন? কমাই দিবে। ক্রেডিট। কমাবো। কমাবেন, অর্থাৎ বিক্রয় উল্টা করবেন, বিক্রয় হিসাব ডেবিট 15 টাকা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। কি নামে কমাবেন? এটা অ্যাকচুয়াল নামটা কি? ভ্যাট চলতি হিসাব। ব্যাট চলতি হিসাব। মানে বিক্রয়ের মধ্যে যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে সেটা কারেকশনের জাবেদা হচ্ছে, সংশোধনের জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ভ্যাট credit। চলতি হিসাব ক্রেডিট। মাথায় ঢুকছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা বের করার নিয়ম কি? ওই যে আমি বলছি বিক্রয় 115 টাকা লিখে ফেলছেন ভুলে, এই জন্য এটাকে 115 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে? 115। আর 115 আমার দিয়ে। ভ্যাট কত পার্সেন্ট? ভ্যাট কত পার্সেন্ট? 15%। 15%। 15%, এই জন্য 15 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমার ভ্যাটের টাকাটা দরকার। এটার মধ্যে 115% টাকা ঢুকে গেছে ভ্যাট সহ, এই জন্য এটাকে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। মাথায় ঢুকছে সবার? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখানে কখন ভ্যাট আসবে? যখন অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত থাকবে। বলে দিবে, অথবা ভ্যাট সহ বিক্রয় বলে দিবে। পারবো? স্যার। আচ্ছা ভ্যাট সহ যদি না বলে, এখানে আসবে ভ্যাট? আসবে না স্যার। না স্যার। তাহলে স্যার এই যে এতক্ষণ ধরে যা যা করলাম, অবশিষ্ট যে জিনিসটা আছে তার নাম নেট বিক্রয়। নেট বিক্রয়। তাহলে আমরা কি নেট বিক্রয়ের ব্যাপারটা কি বুঝছি? জি স্যার। এটা অনেক সময় ক নাম্বারে আসতে জি পারে, স্যার। কয় নাম্বারে? ক নাম্বার। ক নাম্বারে আসতে পারে। তাহলে আমাদের কারো এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? আমরা নেট বিক্রয় No, sir. পারবো? নেট বিক্রয় পারবো? জি স্যার। আচ্ছা, আমরা ক্লাসে যা পড়তেছি সেখানে আমরা বেশি পড়তেছি, এত কিছু পরীক্ষা থাকে না, পরীক্ষা আরো কম থাকবে। এটা সবগুলো লাইন পুঙ্খানুপুঙ্খ বলার কারণ হচ্ছে এখান থেকে যাই আসুক আমরা যেতে পারি। তাহলে এবার আমাদের নেক্সট ধাপ, নেট বিক্রয় তো শেষ, এখন আমরা আসবো, আমরা পড়ছিলাম আমাদের একটা আইটেম বিক্রয়, বিক্রয়ের আয় শেষ। এবার বাদ কি হবে? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বলতে আসলে কাকে বোঝায়? পণ্য ক্রয় করতে গিয়ে আমাদের যত খরচ হয়েছে, প্রত্যক্ষ খরচ। বিক্রিত পণ্য ব্যয় শব্দটার একটা মানে আছে, বিক্রিত পণ্য ব্যয় মানে হচ্ছে আমরা যে পণ্য বিক্রি করছি তাদের পেছনে আমাদের খরচ কত। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ ওই পণ্যগুলো কিনতে আমাদের কত করেছে। বিক্রিত পণ্য ব্যয়ের আরেকটা নাম বলতে পারেন বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, যদিও ক্রয় মূল্য বলাটা পুরোপুরি ঠিক না। বিক্রিত পণ্য ব্যয়ের আরেকটা সিনোনিম কি হতে পারে? ক্রয় মূল্য। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। ক্রয় মূল্য, অর্থাৎ ওই পণ্য কিনে আনতে আমাদের খরচ কত হয়েছে। তো বিক্রিত পণ্য ব্যয়ের নরমাল সূত্র আমরা জানি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ বা অবিক্রিত পণ্য, তাই তো? কথা বলে না। জি স্যার। তাহলে প্রথমেই লিখেন প্রারম্ভিক মজুদ। আচ্ছা খেয়াল করেন, আমি বাদ লিখছি, বাদ লেখার পরে এই জায়গা থেকে শুরু করছি, আমি কিন্তু এই কোনায় যাইনি, এই জায়গাটা খালি, কারণ আমার পয়েন্টটা এখান থেকে শুরু, এখান থেকে নিচে নিচে যাবে। লেখার মধ্যে একটু সৌন্দর্য মেনটেন করিয়েন। যা কিছু আপনার হিসাবে এখানে সব লিখে দেন। আপনি যখন কোনো পয়েন্ট লিখেন, দেখেন এখানে আমরা মাইনাস চিহ্ন দিচ্ছি, এখানে আমরা বাদ দিচ্ছি, পার্থক্য কি? এটা একটা লাইন ছিল, জাস্ট এক লাইন, এটা বিয়োগ ছিল। কিন্তু বিকৃত পণ্য ব্যয় পুরো একটা পয়েন্ট, পয়েন্টের সামনে বাংলায় আমরা বাদ বা বিয়োগ লিখবো বাংলায়, আর যখন আমরা সিঙ্গেল লাইন যোগ বিয়োগ করবো তখন প্লাস মাইনাস চিহ্ন দিব। তার প্রারম্ভিক মজুদ পণ্য আমরা বলছিলাম যে কোনো কিছুর সাথে সমন্বয় থাকলে ফার্স্ট কলামে। স্যার প্রারম্ভিক মজুদের সাথে কি সমন্বয় থাকে? নরমালি থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকবে না, মাঝে মাঝে থাকতেও পারে। কি থাকে? একটা কমন সমন্বয় আছে। দেখেন যে কারোর সাথে সমন্বয় আসতে পারে, সমন্বয় মানে যা আগে লেখা হয়নি, যা বেশি লেখা হয়েছে, যা কম লেখা হয়েছে, তো সমন্বয় যে কারোর সাথে আসতে পারে। আমরা বলছিলাম একটু আগে আর্থিক বিবরণীতে খুব কমন একটা সমন্বয়, যে কোনো কিছু কারোর মধ্যে অন্তর্ভুক্ত থাকা। এই ক্লাসরুম আমরা এইচএসসি স্টুডেন্টদের জন্য করাচ্ছি, এখানে যদি ভুলে ক্লাস 9 এর একজন স্টুডেন্ট ঢুকে যায়, আমরা তাকে রাখবো না বের করে দিব? বের করে বের দিব। করে দিন। এই যে বের করে দিবেন, এটাকে আমরা বলছি অন্তর্ভুক্ত থাকা। ক্লাস 9 এর একটা স্টুডেন্ট ভুলে অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমরা এখন তাকে বাদ দিয়ে দিব।
তাকে বের করে ক্লাস 9 এর ক্লাসরুমে পাঠিয়ে দিব। ঠিক একইভাবে আর্থিক বিবরণী করার সময় খুব কমন একটা জিনিস পাবেন, অন্তর্ভুক্ত আছে, অন্তর্ভুক্ত আছে, অন্তর্ভুক্ত আছে। এই অন্তর্ভুক্ত আছে কথাটা দেখলে বুঝুক আর না বুঝুক প্রথমে বিয়োগ করবেন কার থেকে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এরপর যোগ করবেন কার সাথে, এটা যেই জিনিস। যেমন ধরেন প্রারম্ভিক মজুদের মধ্যে যদি ভুলবশত মজুরি অন্তর্ভুক্ত থাকে, কি অন্তর্ভুক্ত? মজুরি। যদিও কখনো প্রারম্ভিক মজুদের মধ্যে মজুরি অন্তর্ভুক্ত থাকার সুযোগ নেই, আমি একটু উদাহরণ দিয়ে বললাম। তাহলে আপনি প্রারম্ভিক মজুদ থেকে মজুরি বাদ দিবেন না? হ্যাঁ, কেন বাদ দিবেন? ভাই এটা মজুরি না তো, এটা প্রারম্ভিক মজুদ, ভুলে মজুরি হয়ে গেছে, মজুরিকে বাদ দিয়ে দেন। আরেকবার এটা মজুরির সাথে গিয়ে যোগ। ক্লিয়ার? জি স্যার, তাহলে কোনো কিছু কার মধ্যে অন্তর্ভুক্ত থাকলে প্রথম কাজ তারা কি করে দিতে হবে? বের করে দিতে হবে। বের করে দিতে হবে। তাহলে প্রারম্ভিক মজুদের মধ্যে একটা কমন জিনিস প্রায় সময় থাকে, সেটা হচ্ছে মণিহারি। কি সেটা? মনিহারি। মণিহারি। তো মনে রাখবেন প্রারম্ভিক মজুদের মধ্যে যে মণিহারি থাকে তার নাম প্রারম্ভিক মণিহারি, আর সমাপনী মজুদের মধ্যে যে মণিহারি থাকে তার নাম সমাপনী 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 মণিহারি। মণিহারি। তাহলে প্রারম্ভিক মজুদের মধ্যে ভুলবশত প্রারম্ভিক মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা প্রারম্ভিক মজুদ থেকে বাদ দিব 5 নম্বর সমন্বয়। দেখেন তো এটা আমরা বুঝছি কিনা। কাহানিটা বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে আরেকবার কোথায় বসবে? মনিহারির সাথে যোগ। প্রারম্ভিক মণিহারির সাথে যোগ। মণিহারির সাথে, প্রারম্ভিক মণিহারির সাথে না, কার সাথে যোগ? মণিহারির সাথে। মণিহারির সাথে। প্রারম্ভিক মজুদ তো লিখে ফেলছি, এবার আসবে ক্রয়ের আলাপ। ক্রয় কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। তো রেওয়া মিলে থাকলে আপনি কোন কলামে লিখবেন? নরমালি সেকেন্ড কলামে লেখার কথা, তাহলে ফার্স্ট কলামে লিখছেন কেন? এটার সাথে সমন্বয় থাকতে পারে। প্রথমত ক্রয়ের সাথে দুটো জিনিস থাকে যা রেওয়া মিলে থাকবে, একটার নাম হচ্ছে ক্রয় ফেরত, যার অপর নাম বই ফেরত। বই ফেরত। আরেকটা জিনিস থাকে তার নাম ক্রয় বার্তা। কি বার্তা? ক্রয় বার্তা। ক্রয় বার্তা। এই দুটো জিনিস রেওয়া মিলে থাকে, সাধারণত রেওয়া মিলে থাকলে এখান থেকে ক্রয় থেকে বাদ দিয়ে দিই। আচ্ছা স্যার এই দুটো জিনিস যদি সমন্বয় থাকে তাহলে আরেকবার বুঝবে পাওনাদার থেকে বিয়োগ বা প্রতি হিসাব থেকে বিয়োগ। ক্লিয়ার? ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করব, ক্রয় বার্তা বিয়োগ করব। আচ্ছা এবার এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের কথা মনে আছে? উপরে পড়ে আসছিলাম, আমরা পড়ছিলাম এটা বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় থেকেও বিয়োগ, ক্রয় থেকেও বিয়োগ। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, নট ক্রয়। এটা কত নাম্বার? 2 নম্বর সমন্বয় ছিল। আপনি পাশে নাম্বার গুলো লিখছেন কেন? এটা বোঝানোর জন্য যে এই আইটেমটা কয়বার করছে। দেখেন মুনাফাবিহীন পণ্য বিক্রয় একবার উপরে লিখছি, একবার এখানে লিখছি, মোট কয়বার লিখছি? দুবার। বুঝছে? অর্থাৎ এই 2 নম্বর কথাটা কয়বার আছে টোটাল? 2 বার। তাহলে কাহিনী শেষ। এটাকে আবেদন আরেকবার বলেন। বুঝি নাই। মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা আরেকবার বলেন। মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা ওখানে বলে আসছি, রেকর্ডটা আবার দেখবেন পুরান জিনিস। তো এখন আর জাবেদা বলবো না, এখন বলতেছি যে এটা হচ্ছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের সংশোধনী জাবেদা, যেটা আর্থিক বিবরণী চ্যাপ্টারে থাকে। যখন বলবে মুনাফাবিহীন পণ্য বিক্রয় ভুলবশত বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, এই কথা বললে জাবেদাটা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে আলাপে আসে এই ক্রয় বার্তা গুলো, মুনাফাবিহীন পণ্য বিক্রয় গুলো। তারপর পণ্য উত্তোলনের কথা মনে আছে আপনাদের? ওই যে উপরে বিক্রয় মূল্য পণ্য উত্তোলন করছিলাম। হ্যাঁ, আমাদের পণ্য উত্তোলন দুই রকম, একটা বিক্রয় মূল্য পণ্য উত্তোলন আর একটা শুধু পণ্য উত্তোলন। আচ্ছা মালিক পণ্য উত্তোলন করছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন যাবে নাকি? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড। তাহলে আমরা এখন করতেছি মালিক কর্তৃক পণ্য উত্তোলন যাবে না, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। তো ক্রয় ক্রেডিট হলে ক্রয়ের সাথে যোগ না বিয়োগ? বিয়োগ। হ্যাঁ। এখন এটা দেখে আবার আগেরটা নিয়ে বেহুশ হয়ে যায় না, আবার মনে করে দিচ্ছি। আগেরটা ছিল বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, জাবেদা ছিল উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এর জন্য বিক্রয়ের সাথে যোগ হয়েছে। বুঝছি? আর এখন একটা হচ্ছে জাস্ট পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করে নরমালি যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রেডিট।
ক্রয়ের মধ্যে আরেকটা ধারে পণ্য ক্রয় যা হিসাবভুক্ত হয়নি, বলেন এটাকে আমরা কি বলতে পারি? অলিখিত ক্রয়। অলিখিত ক্রয়। অলিখিত ক্রয়। যাবে দেখি ক্রয় হিসাব ক্রয় ডেবিট, হিসাব প্রদেয় হিসাব ডেবিট, ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রয় ক্রেডিট। হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এটা একবার ক্রয়ের সাথে যোগ, আরেকবার প্রদেয় হিসাবের সাথে যোগ। প্রদেয় হিসাবের সাথে যোগ। একটু বুঝছি? জি স্যার। ফারহানা বিনতে কাইয়ুম, মাইক্রোফোন অন করছেন কেন? এটা কিন্তু অফই ছিল। ভ্যাট চলতি হিসাব 9 নম্বর সমন্বয়। আমি কি কোনো সমন্বয় মিস করছি? ও একটা সমন্বয় মিস করছি, সরি, এই জন্য তো হিসাব মিলতেছে না। সমন্বয় তো আরেকটা বাকি আছে, এই ক্রয়ের সাথে আরেকটা সমন্বয় বাদ দেন। পরিবহন আছে না স্যার? না না না, ক্রয় পরিবহন এখানে কেন আসবে? ক্রয় পরিবহন পরে। এই অলিখিত ক্রয়টা 9 নম্বর সমন্বয় ছিল, আমি এই জন্য আমার হিসাব মিলাতে পারতেছি না, কারণ ব্যাটে গেলে তো প্রায় 10 নম্বর সমন্বয় চলে যাবো। এখানে মাঝখানে আরেকটা সমন্বয় ছিল, ওই যে বিনামূল্যে পণ্য বিতরণ, মনে আছে? জি স্যার। স্যার বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য বিতরণ। 4 নম্বর সমন্বয়। আচ্ছা, বিনামূল্যে পণ্য বিতরণে যাবে দেখি রে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ডেবিট, ক্রয় ক্রয় হিসাব হিসাব ক্রেডিট। ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে এটা একবার বিজ্ঞাপনের সাথে যোগ, আরেকবার ক্রয় থেকে বিয়োগ। এটা বুঝছি? স্যার। এবার আসবে অলিখিত ক্রয়। অলিখিত ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয়ের সাথে যোগ আর প্রদেয় হিসাবের সাথে যোগ, এটা 9 নম্বর সমন্বয়। যোগ বিয়োগ করে এটা অ্যান্সার পাবো। অ্যান্সারটা ফার্স্ট কলামে লিখবো। যদি ভ্যাট থাকে, যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, আমরা ওই যে বিক্রয়ের ক্ষেত্রে বলছি একই নিয়ম, ক্রয়ের মধ্যে যদি কখনো ভুলে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাহলে ভ্যাট চলতি হিসাব নাম দিয়ে ক্রয় থেকে বাদ দিতে হবে। এটা 10 নম্বর সমন্বয়। এটার সাথে উপরের সমন্বয়ের কোনো সম্পর্ক নাই। নাই, দুটো আলাদা জিনিস। ওটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত, এটা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত। ক্রয়ের মধ্যে যদি ভুলে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাহলে ক্রয় কমাই দিতে হবে, ক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট। ডেবিট। কারণ আমরা ক্রয় করার সময় যে ভ্যাট দিয়ে দিই তার নাম হচ্ছে সম্পদ। তার নাম কি? সম্পদ। কারণ এই টাকাটা আমরা আবার ফেরত পাবো। তা কেন ফেরত পাবো? ভাই আমি তো ক্রেতা, আমি ভোক্তা না। এটা আমি ভ্যাট দিচ্ছি, এটা আবার ভোক্তা থেকে আমি পেয়ে যাবো। বুঝছি? জি স্যার। তাহলে ভুলবশত কখনো যদি ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাহলে এই টাকাটাকে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। এটা অন্তর্ভুক্ত থাকলে বিয়োগ, নাহলে বিয়োগ হবে না। যোগ বিয়োগ করে আমরা বাইরে পাঠিয়ে দিলাম। এতক্ষণ পরে আমরা যেটা পাইলাম তার নামই নিট ক্রয়। দেখেন নিট ক্রয়টা বুঝছেন কিনা। আমি তো গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট শেষ করে ফেলছি। নিট বিক্রয়, নিট ক্রয়। কারণ নিট ক্রয় নিয়ে কোনো কনফিউশন আছে? বলেন। না স্যার। ওকে, যদি না থাকে তাহলে তো ভালো। এবার আমরা ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ ঘুরে নিব। ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচের মধ্যে প্রথমেই যার কথা আমাদের বেশি মনে পড়ে তার নাম হচ্ছে ক্রয় পরিবহন অথবা পরিবহন, আন্তঃপরিবহন। তারপরে যদি আমরা বিদেশ থেকে পণ্য আনি, দেখেন দেশের অভ্যন্তরে গাড়ি ভাড়াকে আমরা বলি ক্রয় পরিবহন, আর বিদেশ থেকে আনলে তাকে আমরা বলি জাহাজ ভাড়া। জাহাজ ভাড়া। তো কেন জাহাজ ভাড়া, কেন বিমান ভাড়া না? সাধারণত আমদানি রপ্তানিতে সবচেয়ে উত্তম পরিবহন ব্যবস্থা হলো জাহাজ, অর্থাৎ নৌপথ। নৌপথে খরচের পরিমাণ অনেক কম হয়। ঠিক আছে? কম। তারপর হচ্ছে শুল্ক বা আমদানি শুল্ক। তারপরে হচ্ছে নগর শুল্ক, সিটি ট্যাক্স বলে এটাকে। আরেকটা শুল্ক আছে, নাম হচ্ছে আবগারি শুল্ক। যদিও নগর শুল্কের অপর নাম আবগারি শুল্ক না, আমি একটু লাইন কমানোর জন্য পাশে লিখে দিচ্ছি। ঠিক আছে? পণ্যকে নিরুৎসাহিত করার জন্য, পণ্যের উৎপাদন
বা পণ্যের ব্যবহার বা পণ্যের ক্রয় বিক্রয় নিরুৎসাহিত করার জন্য যে বাড়তি ট্যাক্স আরোপ করা হয় তার নামই আবগারি শুল্ক। মনে রাখবে? জি স্যার। জি স্যার। তাহলে শুল্ক গেল, জাহাজ ভাড়া গেল, তারপর আসবে কি ডক চার্জ। কি চার্জ? ডক্টর। ডক চার্জের অপর নাম হচ্ছে আমরা জানি পণ্য খালাসের খরচ, জাহাজ থেকে পণ্য নামানোর খরচ। তারপর আসতে পারে জ্বালানি খরচ। এখান থেকে প্রত্যক্ষ খরচ গুলো একটা প্রত্যক্ষ খরচ ছাড়া বাকিগুলো শেষ। একটা প্রত্যক্ষ খরচ আমরা বাকি রাখছি। গুরুত্বপূর্ণ দুইটা প্রত্যক্ষ খরচ যেগুলো প্রায় সময় থাকে, একটা হচ্ছে জাহাজ ক্রয় পরিবহন, আরেকটা হচ্ছে মজুরি। একটা ক্রয় পরিবহন, আরেকটা কি মজুরি। আজকে আমি মজুরি দিয়ে শেষ করব, অর্থাৎ আমরা প্রত্যক্ষ খরচ পর্যন্ত শেষ করব। মজুরি ফার্স্ট কলাম। মজুরির সাথে প্রায় সময় একটা জিনিস অন্তর্ভুক্ত থাকে বলে, সেটা কি? মজুরির সাথে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত আছে, এরকম একটা কথা বলে। যন্ত্রপাতি কি ব্যয় বলেন? সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি মানে বোঝেন ইনস্টলেশন কস্ট বলি আমরা এটাকে। তাহলে মজুরির সাথে যদি যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত থাকে কি করব? বাদ দিয়ে দিব। আচ্ছা, বাদ দেওয়ার পর অনেক সময় মজুরির সাথে বলে মজুরি বকেয়া আছে, বকেয়া মজুরি যোগ করব। তাহলে আমাদের মোটামুটি প্রত্যক্ষ খরচের কাজ শেষ। এতক্ষণ ধরে আমরা যা পাইলাম তার যোগফলকে আমরা বলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি ব্যয়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই লাইনটা পরীক্ষায় লিখতে হয় না, এই নামটা পরীক্ষায় লেখার প্রয়োজন হয় না। স্যার আজকে আমরা এই পর্যন্ত শেষ করব, অর্থাৎ আজকে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পর্যন্ত করছি। কম না, 12টা সমন্বয় করে ফেলছি। আপনি আজকে শুধু এতটুকুই শেষ করেন। আগামী অংশে আমরা বিকৃত পণ্যের ব্যয় পড়ার জন্য দুইটা জিনিস বাদ দিব। অবিকৃত পণ্য, অবিকৃত পণ্য দুই ধরনের, অবিকৃত পণ্যের ব্যয় দুই ধরনের, একটা সমাপনী মজুদ আর একটা অগ্নি বিনষ্ট পণ্য। এটা আমাদের নেক্সট কাজ।